অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। জুলাই শহীদদের সর্বোচ্চ মূল্যায়নের প্রতিশ্রুতি। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন, বললেন এলজিআরডি মন্ত্রী। মাদক, জুয়া ও বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়ার প্রত্যয়। স্থানীয় নির্বাচনে সৎ যোগ্যদের প্রার্থী করার নির্দেশ জামায়াত আমিরের। গণভোট বাস্তবায়ন দাবিতে এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রা। এবং ফিফা বিশ্বকাপের শেষ 16-র খেলা শুরু। কানাডার বিপক্ষে লড়ছে মরক্কো। রাত 3টায় ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে নিজ কার্যালয়ে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন তিনি। দেশি বিদেশি বিনিয়োগ কাজে লাগিয়ে এই লক্ষ্য অর্জন করতে হবে বলে জানান সরকার প্রধান। এসব কলকারখানায় বিনিয়োগ করতে অনেক বেসরকারি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে বলে জানানো হয় সভায়। এদিকে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের আইন অনুযায়ী সরকার বিচার করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়নের প্রতিশ্রুতিও দেন তিনি। শনিবার দুপুরে রাজধানীতে জুলাই জাতীয় সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন সরকার প্রধান। জনগণকে বিভক্ত না করে প্রতিহিংসা ভুলে দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতাও চান তারেক রহমান। হুমায়ুন কবিরের প্রতিবেদন। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটিও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজনে বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে মিলিত হন শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও সরকার প্রধান সহ অন্যরা। এই সময় শহীদ পরিবারের সদস্যদের হাতে স্মৃতিস্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। এতে অংশ নেন কয়েকশো পরিবার। 24-এর গণ অভ্যুত্থানে রেখে গেছে শূন্যতা, অশ্রু ও আজীবনের ক্ষত। জুলাই আন্দোলনে আহতরা স্বৈরাচারের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সমালোচনা করে বিচার দাবি করেন তারা। প্রধানমন্ত্রীর কাছে আমি এই কতটুকু আবেদন করবো, আমাদের ছেলেমেয়ের যে কোনো একজনের বিচার হলে করে আপনারা তাকান, তাহলে আমরা আত্মাটা শান্তি পাবো। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্য সম্পাদন করা এবং এই জুলাই স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য জুলাই স্মৃতি স্তম্ভ স্থাপন করা হয়েছে। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গণহত্যাকারী শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করেন তিনি। গণহত্যার পরে আজও পর্যন্ত সেই গণহত্যাকারী শেখ হাসিনার কোনো রকমের অনুশোচনা নাই। তারা উল্টো বিদেশে বসে বাংলাদেশে এখন নাকি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। এই সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের পরিবারের প্রতি ও বিচারের কথা তুলে ধরেন। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। দুভাই আমরা একসাথে বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমার ভাইটিও সেই একই উত্তর দিত, যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। জনগণকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী আইনের যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে, দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। সবার অংশগ্রহণে গণ অভ্যুত্থান হয়েছে বলেও জানান তারেক রহমান। 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের
প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। রাষ্ট্র শহীদ পরিবারও জুলাই যোদ্ধাদের পাশে থাকবে বলেও জানান সরকার প্রধান। এই দেশের মানুষ নিরাপদে চলবে, তার যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্ত সম্মান সে পাবে, তার ন্যায্য অধিকার সে পাবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে আলোকিত লালমনিরহাট নামের একটি সংগঠন আয়োজিত সামাজিক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এমন প্রতিশ্রুতি দেন তিনি। মাদক, জুয়া ও বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী। সামাজিক আন্দোলনের উদ্যোক্তা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, সুন্দর সমাজ গড়তে সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ জরুরি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। কোনো বিক্ষোভ কিংবা রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত মিছিল। বাল্যবিয়ে, যৌতুক প্রথার মতো পুরনো সমস্যার পাশাপাশি লাগামহীন মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে লালমনিরহাটবাসী। মাদক, যৌতুক, বাল্যবিবাহ আর জুয়া, এই চারটি সামাজিক বেদি থেকে সমাজকে মুক্ত করতে এই বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে লালমনিরহাটকে সারা দেশের মডেল জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা জানান স্থানীয় নেতৃবৃন্দরা। আলোকিত লালমনিরহাট নামের এই সামাজিক আন্দোলনের উদ্যোক্তা ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। অনুষ্ঠানে তিনি বলেন, ৮ জুলাইয়ের মধ্যে মাদক বিক্রেতা ও সেবীদের তালিকা তৈরি করে কাউন্সিলিং করা হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থারও হুঁশিয়ারি দেন তিনি। মাদককে না বলবো এবং একটি সুস্থ মাদক মুক্ত লালমনিরহাট বিনির্মাণে কাজ করব। সকল প্রকার জুয়া বর্জন করব, সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবো। এই সামাজিক আন্দোলন উদ্বোধন করে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মাদকের আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ সময় তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি। এই মাদকের আগ্রাসনে আমাদের সমাজ পরাভূত হচ্ছে, আমাদের যুবকেরা পরাভূত হচ্ছে, আমাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এটাকে আমরা কিছুতেই অ্যালাউ করতে পারি না। আমাদেরকে অবশ্যই এর প্রতিরোধ করে তুলতে হবে। যাদবাহে তিস্তা বাঁচাও সংগ্রাম করেছে, লড়াই করেছেন, সেই লড়াই আপনাদের সাফল্য এসেছে। আমাদের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা সফল করবো, যে মূল্যেই হোক, যে মূল্যেই হোক। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের এই এলাকার মানুষ, মানুষ তারা তাদের নতুন জীবন ফিরে পাবে। লালমনিরহাট থেকে তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক ও অর্থনৈতিক হাবে পরিণত করতে সরকার পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি। দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনাকে বিবেচনায় রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। বিদেশি বিনিয়োগ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে সেটাকে মাথায় রেখে বাজেট করা হয়েছে। চট্টগ্রামকে একটা লজিস্টিক্যাল হাব করার জন্য সেটার বাজেটে সেটার প্রতিফলন ঘটেছে। বন্দরগুলো অনেক বেশি পরিমাণে কাজ করতে পারবে। আবার ওইদিকে আপনার মাথার বাড়ি একটা বড় ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে সৎ ও গ্রহণযোগ্য লোকদের প্রার্থী হিসেবে বাছাই করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দলটির জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের 3 দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী অধিবেশনে তিনি একথা বলেন। সাংগঠনিক শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরে ডাক্তার শফিক বলেন, জামায়াতের মধ্যে শৃঙ্খলার নীতি, নৈতিকতা ও জবাবদিহির সংস্কৃতি রয়েছে। একটি ছোট ভুলের কারণে দীর্ঘদিনের সুনাম ম্লান হয়ে যেতে পারে। সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক প্রতিবন্ধকতা তার দলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন জামায়াত আমির।
জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক মাস স্মরণে দেশ গড়তে জুলাই জাগরণ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর অংশ হিসেবে সোমবার থেকে দেশ জুড়ে ৬৪ জেলার ১০০ উপজেলা ও পৌরসভায় পদযাত্রা করবে দলটি। শনিবার বিকেলে বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি জানান, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষা এবারের পদযাত্রার মূল লক্ষ্য। দেশ গড়তে জুলাই জাগরণ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশ জুড়ে ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬ আয়োজন করতে যাচ্ছে, যা আগামী ৬ জুলাই থেকে শুরু হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে উপহাস এবং এর স্মৃতিস্তম্ভ অবমাননার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি ও শান্তা ফারজানা নামে আরেক নারীর বিরুদ্ধে জিডি করা হয়েছে। রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠন শাহবাগ থানায় এই অভিযোগ দায়ের করে। সাধারণ ডায়েরির বিষয়টি উল্লেখ করে এ বিষয়ে তদন্ত চলছে বলে জানায় শাহবাগ থানা পুলিশ। গেল ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ২ শিশুর মৃত্যু হয়েছে। ওই সময় ৮৩৩ জনের শরীরে রোগটির সংক্রমণ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গেল ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৩৮ শিশুর, আর আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ জন। ডেঙ্গু প্রাদুর্ভাবের ঝুঁকির মধ্য দিয়েই শুরু হলো জুলাই। এখন থেকে প্রতিদিনই এ রোগটির সংক্রমণ বাড়ার শঙ্কা জানিয়েছেন পরিবেশবিদরা। বলেন, আগস্টে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মশার প্রজনন স্থান ধ্বংস করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান তারা। আর ডেঙ্গু নিয়ে নিয়ন্ত্রণে সবাইকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করছে বলে জানান প্রশাসক আব্দুস সালাম। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ডেঙ্গু বিস্তারের পেছনে একাধিক বৈশ্বিক কারণ রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা ও বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে, যা এডিস মশার বংশ বিস্তারের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে। একই সঙ্গে দ্রুত নগরায়ন, জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি সহ আছে সমন্বিত উদ্যোগের অভাব। বাসায় যদি আশেপাশে পানি বেঁধে থাকে, এটা যদি আমি দেখে না ফেলাই, তাহলে ওইখান থেকেই আপনার ডেঙ্গু মশা তৈরি হবে। সম্মিলিতভাবে পাবলিক এবং প্রাইভেট এই দুইটা জায়গা থেকে কিন্তু এটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল জানুয়ারিতে 2 জন, ফেব্রুয়ারিতে 2 জন, মে মাসে 1 জন ও জুনে 13 জন প্রাণ হারিয়েছে। জুনে শনাক্ত হয়েছে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী, এই সংখ্যা 2907। মে মাসে আক্রান্তের সংখ্যা ছিল 714। এক মাসের ব্যবধানে রোগীর সংখ্যা প্রায় 4 গুণ হয়েছে। পরিবেশবিদদের মতে ডেঙ্গু নির্মূলের লক্ষ্য হওয়া উচিত মশার প্রজনন স্থান ধ্বংস ও পরিবেশ ব্যবস্থাপনার উন্নয়ন। আমরা লক্ষ্য করছি হিট ওয়েভ, তাপমাত্রা বৃদ্ধির এই ধরনের আরো প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তার মানে তাপমাত্রা এবং মশার প্রজননের যে পরিবেশ, সেটি তাদের অনুকূলে চলে যাচ্ছে দিনে দিনে, এবং আগামী দিনে এটার ভয় আরো বৃদ্ধি পাচ্ছে। এমত অবস্থায় শুরু থেকেই মশার যেই বসতি, আবাসস্থল যেগুলো আছে, যেখানে মশার ডিম পাড়ে, তারপরে ডিমের বংশবিস্তার হয়, সেই বসতি বা আবাসস্থলগুলো আমাদের ধ্বংস করতে হবে। এদিকে ডেঙ্গু প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন ও নগরীকে পরিচ্ছন্ন রাখতে প্রতি মাসের প্রথম শনিবার ক্লিনিং ডে হিসেবে পালন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে শান্তিনগর এই কর্মসূচিতে অংশ নেন প্রশাসক আব্দুস সালাম। এর আগে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। 60% বাড়িতে আমরা ডেঙ্গু লার্ভা পেয়েছি। কাজে জনগণকে আমরা সচেতন হতে বলবো। আমরা নগর থেকে চেষ্টা করছি, পাশাপাশি আরেকটা নতুন ঔষধ আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি, ট্যাবলেট। এই ট্যাবলেটগুলো সংগ্রহ করে যে জায়গায় কোনো মানুষ যেতে পারে না পরিষ্কার করার জন্য, অন্তত সেই জায়গায় যদি সেই ট্যাবলেটগুলো ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আমরা এই ডেঙ্গুর হাত থেকে আমরা রক্ষা পাবো। শহরকে বদলে দিতে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, নাগরিকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। নিরবিচ্ছিন্নভাবে সব জায়গা পরিষ্কার করা যায়, তাহলে দেখা যাবে এটা একটা বিশাল একটা প্রভাব পড়বে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
চিকিৎসা সেবায় যে পরিমাণ বরাদ্দ যায় তার একটি বিশাল অংশ হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে পর্যালোচনা সভায় একথা বলেন তিনি। দ্রুতই বিভিন্ন হাসপাতালের জনবল সংকট পূরণের আশ্বাসও দেন মন্ত্রী। যে পরিমাণ বরাদ্দ যায় তার একটা বিশাল অংশ হারিয়ে যায়। সামান্য যে পরিমাণ হয় এটা সন্তোষজনক না, কিন্তু যতটুকু হয় ততটুকু রিটার্ন আসে না, কারণ প্রপারলি স্পেন্ড হয়। এবং যেখানে যেখানে জনবল প্রয়োজন, দুইটা ফেজ, একটা হচ্ছে মানে মাস্ট রিকোয়ারমেন্ট, আর একটা হচ্ছে এটা আইডিয়াল রিকোয়ারমেন্ট। এই দুইটা ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব। নরসিংদীর মনোহরদী উপজেলায় চর আহমদপুর গ্রামে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের 3 শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় শিশু 3টি একসঙ্গে গোসল করতে নেমে এক পর্যায়ে পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে শুধু বদলি নয়, চাকরিচ্যুতের হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দুর্নীতি, ঘুষ, বাণিজ্য বন্ধ করতে হবে। এটাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। শনিবার নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন মন্ত্রী। স্বাস্থ্য খাতে এবছরই একটি বিপ্লবের সূচনা হবে বলেও আশ্বস্ত করেন তিনি। যেখানে অবহেলা সেখানে চাকরিচ্যুতি, যেখানে দুর্নীতি সেখানে চাকরিচ্যুতি। কোন ট্রান্সফার বদলে আমি সাখাওয়াত হোসেন বদল বিশ্বাস না। সকল হাসপাতাল থেকে দালাল দূর করতে হবে। 7 দিনের ভিতর, আগামী শনিবারের ভিতর লেবার রুম করতে হবে, না করলে ওগুলি তালা বন্ধ করতে হবে। ডিসি মহোদয়কে নিয়ে লাইসেন্স বাতিল করতে হবে। আমি জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করবো, ইউ অল অনারেবল অফিসার্স, মেসেজটা আজকে যা বললাম আপনি পৌঁছে দিন। এলপিজি সিলিন্ডারের দাম কমানোর সরকারি ঘোষণার প্রতিফলন নেই বাজারে। 12 কেজির এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য 1528 টাকা হলেও রাজধানীর বিভিন্ন এলাকায় তা বিক্রি হচ্ছে বাড়তি দামে। এতে ক্ষুব্ধ ক্রেতারা। বাজার সিন্ডিকেট মুক্ত না হলে সুফল মিলবে না বলেও আক্ষেপ তাদের। নজরুল ইসলামের প্রতিবেদন। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। গেল 2 মাসে 2 দফায় 12 কেজির এলপিজির সিলিন্ডারের দাম মোট 412 টাকা কমিয়ে 1528 টাকা করা হয়েছে। 2 জুলাই নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। প্রতি 12 কেজিতে এখানে কমেছে 357 টাকা। খুচরা বিক্রয় হবে, বিক্রেতা বিক্রয় করবে 1528 টাকায়। এলপিজির দাম কমায় স্বস্তি জানিয়েছে সাধারণ মানুষ। তাদের মতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারের এমন সিদ্ধান্ত প্রশংসনীয়। কিন্তু হয়তো 1900 টাকা 2000 টাকা করে এখন সরকার দাম কমাইছে, এখন আমাদের হাতের নাগালের ভিতরে আছে। যারা মধ্যম আয়ের মানুষগুলো আছে, আমাদের জন্য গ্যাসের দাম কমাতে আমাদের অনেক উপকার হয়েছে। সরকার যে দাম নির্ধারণ করছে সেটার প্রতি আমরা সম্মান রাখি। কোনো সিন্ডিকেট যেন এই প্রাইসকে আবার প্রশ্নবিদ্ধ না করে। জিনিসপত্রের দাম তো আরো বেশি, সবকিছুর দামই তো বেশি, শুধু গ্যাসের দাম কমাইলে হইব না, আরো কিছুর দাম কমাইতে হইব। তবে রাজধানীর অনেক জায়গায় এখনো অতিরিক্ত দামেই বিক্রি হচ্ছে সিলিন্ডার। এতে ক্ষোভ জানান অনেকেই। গ্যাসের দাম কমাইছে, কিন্তু এখনো আমাদের মাঠ পর্যায়ে কার্যকারিতা আসে নাই। আমরা এখনো কম দামে পাচ্ছি না, এখনো আমরা আগের দামে পাচ্ছি। সরকার দাম কমাইছে আমরা জানি না, আমরা এখনো দাম বাড়তিতেই কিনতেছি। অন্যদিকে বিক্রেতাদের দাবি, সরকারের নির্ধারিত মূল্য মেনেই এলপিজি বিক্রি করা হচ্ছে। আগের দামে কেনা মজুদ সিলিন্ডার থাকায় লোকসান এড়াতে তাদের বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। ডিলারদের কত, তাদের হাজার হাজার মাল গোডাউনে আছে, তারা আগের রেটে কিনা, তারা এখন কম দামে বিক্রি করবে না। কারণ ডিলার যদি কম দামে না দেয়, আমরা তো রিটেলাররা তো কিছু করার থাকে না। সরকার নির্ধারিত দামে বিক্রি হয়, কিন্তু যে কেউ যদি আইসা নেয় তাহলে সরকার নির্ধারিত দামে বিক্রি হয়। বাজারে নজরদারি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে না এলে এলপিজির দাম কমার সুফল অধরাই থেকে যাবে বলে মনে করছে সাধারণ মানুষ। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। কক্সবাজারে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত ঐক্য, দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজার সংগঠনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কক্সবাজারের শহরের সাইমন বিচ রিসোর্টের হলরুমে সংগঠনের সভাপতি মশিদুর রহমান খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, মোহনা টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুলের সঞ্চালনায় বিভিন্ন টিভি চ্যানেলের 30 জন প্রতিনিধি এতে অংশ নেন। খেলার খবর।
যুব সমাজকে মাদকের পথ থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। শনিবার বিকেলে খুলনার রূপসা উপজেলার পালেরহাট মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, দেশের খেলাধুলার মানোন্নয়নে সরকার কাজ করছে। ইতোমধ্যে ৩০০ জন খেলোয়াড়কে কার্ড দেওয়া হয়েছে। শিগগিরই এই কার্ডের আওতায় আসবে আরও ২০০ জন। যুব সমাজ যেভাবে মাদকের দিকে ঢলে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, আমরা খেলাধুলার মাধ্যমে সেই যুব সমাজ, সেই তরুণ প্রজন্মকে আমরা মাদক মুক্ত সমাজ উপহার দিতে চাই। সবগুলো কাজের মূল ভিত্তি হচ্ছে খেলাধুলা। খেলাধুলার মাধ্যমেই আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো। ৫০ লাখ প্রাথমিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের আয়োজন করবে বাংলাদেশ। শনিবার বিকেলে শাহ সিমেন্ট ইমা মিডিয়া কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রতিমন্ত্রী। মনিরুল ইসলামের প্রতিবেদন। মহাসমারোহে শেষ হল শাহ সিমেন্ট ইমা মিডিয়া কাপ ফুটবলের প্রথম আসর। এতে অংশগ্রহণ করে 20টি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন। ফাইনালে নিউজ 24-এর মুখোমুখি হয় গ্রিন টিভি। উত্তেজনাকর ম্যাচে 3-0 গোলে জয় পায় নিউজ 24। ম্যাচটি মঞ্চে বসে উপভোগ করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সামাজিক বাস্তবতায় এ ধরনের আয়োজন জরুরি বলে মনে করেন অতিথিরা। আর আগামীতেও এমন জমকালো আয়োজন নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ইমা সভাপতি তসলিম চৌধুরী। নেক্সট আমরা আরো বড় আকারে, বড় পরিসরে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করব। তো সকল স্পন্সর কোম্পানিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ইমার কমিটির পক্ষ থেকে। ইমার তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই ধরনের আয়োজন করে আসছে। দেশে বিদেশে এবং খেলাধুলা, কালচারাল প্রোগ্রাম এ ধরনের ইভেন্ট সবসময় করে। বর্তমান কমিটিকেও আমি অনেক ধন্যবাদ জানাই। এটার মাধ্যমে আমাদের সমাজ তথা জাতি তথা দেশ বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। সাংবাদিক এবং পুলিশ আমরা সত্যান্বেষণে কাজ করি, একই উদ্দেশ্যে কাজ করি। আমরা চাই যে আমাদের সাথে আপনাদের মেলবন্ধন আরো ভালো হোক, বাংলাদেশটা আরো সুন্দর হোক। এই ধরনের ছোট ছোট উদ্যোগ এবং ভবিষ্যতে বাংলাদেশের স্পোর্টসকে এবং ফুটবলকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং একদিন ইনশাল্লাহ আমরা বিশ্বকাপ খেলব। প্রাথমিক গোল্ড কাপ টুর্নামেন্টের আগামী আসরে 50 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিতে চান গণশিক্ষা প্রতিমন্ত্রী। 22 লক্ষের অধিক শিক্ষার্থীরা একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করে, আমাদের ন্যাশনাল প্রাথমিক গোল্ড কাপ টুর্নামেন্ট। তো এখানে আমাদের আগামীতে আমাদের টার্গেট আছে, আমরা চাই যে এটা 22 লক্ষ থেকে 50 লক্ষে যাবে এবং 50 লক্ষ অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড রেকর্ড ক্রিয়েটেড হবে, যে প্রাথমিক শিক্ষার্থীরা মাঠে নেমে কম্পিট করবে। টুর্নামেন্টে সেরা 2 দলের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ইমা মিডিয়া কাপের প্রথম আসরের সমাপ্তি ঘটে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। জুলাই শহীদদের সর্বোচ্চ মূল্যায়নের প্রতিশ্রুতি। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন বললেন এলজিআরডি মন্ত্রী। মাদক, জুয়া ও বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়ার প্রত্যয়। স্থানীয় নির্বাচনে সৎযোগ্যদের প্রার্থী করার নির্দেশ জামায়াত আমিরের। গণভোট বাস্তবায়ন দাবিতে এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রা। এবং ফিফা বিশ্বকাপে শেষ 16 খেলা শুরু। কানাডার বিপক্ষে মরক্কো 1 গোল। রাত 3টায় ফ্রান্সের প্রতিপক্ষ প্যারাগুয়ে। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।